গল্পের শুরু হয় মাইক নামের একজন পেশাদার চোরকে দিয়ে। সে তার অ্যাপার্টমেন্টে খুব মনোযোগ দিয়ে প্রস্তুতি নিচ্ছে। নিজের বন্দুকটা তুলে নিয়ে কোনো তাড়াহুড়ো না করে শান্তভাবে বাইরে বেরিয়ে পড়ে, যেন সবকিছু আগেই পরিকল্পনা করা ছিল। তারপর সে গাড়িতে উঠে একটি নির্দিষ্ট জায়গায় যায় এবং সেখানে চুপচাপ অপেক্ষা করতে থাকে, নিজের টার্গেটের দিকে নজর রেখে, যেন সে ঠিক জানে কখন সঠিক সময় আসবে। ঠিক সেই সময় একটি জুয়েলারি দোকানে দুইজন ইন্স্যুরেন্স অফিসার আসে। দোকানের মালিক তাদের কাগজপত্র দেয়, কারণ তাদের ডায়মন্ডের ডেলিভারি নিয়ে যেতে হবে। কিন্তু তারা যখন ডায়মন্ড নিয়ে দোকান থেকে বের হয়, তখন রাস্তার মাঝখানে একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে, যেন ইচ্ছে করেই রাস্তা আটকে রাখা হয়েছে। হঠাৎই মাস্ক পরা মাইক গাড়ি থেকে বের হয়ে একজন অফিসারের দিকে বন্দুক তাক করে। ভয় দেখিয়ে সে তাকে সেফের কোড বলতে বাধ্য করে। তারপর ডায়মন্ডগুলো নিজের দখলে নিয়ে অফিসারটিকে জোর করে গাড়ির ট্রাঙ্কে বন্দি করে দেয় এবং কোনো ভয় বা তাড়াহুড়ো ছাড়াই সেখান থেকে চলে যায়। সে তার গেটওয়ে গাড়িটিকে একটি পার্কিং লটে পার্ক করে এবং তার উপর কমার দিয়ে ঢেকে রাখে, যাতে কেউ চিনতে না পারে। এরপর সে আরেকটি গাড়িতে উঠে সোজা বাড়ি ফিরে যায়, যেন কিছুই ঘটেনি। পরের দিন এক ইন্স্যুরেন্স এজেন্ট ডেনি ড্যানিয়েলস একজন ধনী ব্যক্তি চ্যাডের বাড়িতে যায়। সে তার দামি পেইন্টিংগুলোর জন্য ইন্স্যুরেন্স প্রস্তাব দিতে এসেছে। সেখানে তার দেখা হয় চ্যাডের মেয়ে জেডের সঙ্গে। জেড তাকে তার বাগদত্তা এভা অ্যাডমের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং জানায় যে খুব শিগগিরই তাদের বিয়ে হতে যাচ্ছে। কথা শুনে ডেনির সঙ্গে সঙ্গে বিয়ের ইন্স্যুরেন্সের আইডিয়াটাও প্রস্তাব করে, কারণ সে সব জায়গাতেই ব্যবসার সুযোগ খুঁজে পায়। এদিকে শহরের অন্য প্রান্তে ডিটেকটিভ মার্ক এবং তার টিম ডায়মন্ড চুরির তদন্ত করছে। তারা জানতে পারে যে আসল ডায়মন্ডের জায়গায় নকল ডায়মন্ড রেখে দেওয়া হয়েছে। মার্ক সঙ্গে সঙ্গেই বুঝতে পারে যে চোর আগেই ডেলিভারির সময়সূচি ঠিকভাবে জানত। সে রুটের সব ক্যামেরা বন্ধ করে দিয়েছিল এবং পুরো কাজটি এত নিখুঁতভাবে করেছে যে কোনো ক্লু রেখে যায়নি। এতে মার্কের পরিষ্কার হয়ে যায় যে এটা কোনো সাধারণ অপরাধীর কাজ নয়, বরং খুব বুদ্ধিমান এবং হিসেবী একজন মানুষ, যে প্রায় কখনো ভুল করে না। অফিসে ডেনির সহকর্মী সিমস তাকে চ্যাডের ডিল নিয়ে জিজ্ঞেস করলে ডেনি বলে কাজ ভালোই এগোচ্ছে। এর মাঝেই সে তার বস ল্যারির কাছে বহুদিনের বকেয়া প্রমোশনের কথা তোলে, কিন্তু ল্যারি আবারও বিষয়টা এড়িয়ে যায়। এতে ডেনি খুবই বিরক্ত হয়ে যায়। রাতে মাইক তার কন্ট্যাক্ট নিকের সঙ্গে দেখা করতে যায়। নিক তাকে তার কাজের জন্য দরকারি জিনিসপত্র ও তথ্য দেয়। মাইক জানায় যে শেষ ডাকাতির সময় একটি গুলি তার গায়ে ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল। এতে সে একটু নড়ে গেছে, তাই কিছুদিনের জন্য সে বিরতি নিতে চায়, কারণ এখন তার নজর একটি বড় টার্গেটের দিকে। নিক তার কথা মেনে নেয়, কিন্তু মাইক চলে যাওয়ার পর নিক গোপনে এক ছোটখাটো চোর ব্যারির সঙ্গে দেখা করে এবং মাইকের পুরো পরিকল্পনা তাকে বলে দেয়, সঙ্গে বলে মাইকের ওপর নজর রাখতে। এক রাতে মাইক গাড়ি চালাচ্ছিল, তখন মায়া নামের একটি মেয়ের গাড়ি ভুল করে তার গাড়ির সাথে ধাক্কা খায়। মাইক তার দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে খেয়াল করে যে মেয়েটি বেশ আকর্ষণীয়। ইন্স্যুরেন্সের তথ্য আদান প্রদান করতে গিয়ে তারা নিজেদের ফোন নম্বরও শেয়ার করে ফেলে। তাদের মধ্যে এক ধরনের হালকা আকর্ষণও তৈরি হয়। পরের দিন ডিটেকটিভ মার্ক ইন্স্যুরেন্স ক্লেম নিয়ে আলোচনা করতে ডেনির সাথে দেখা করতে আসে। কিন্তু ডেনি সরাসরি পেমেন্ট অনুমোদনের বিরুদ্ধে ছিল, কারণ তার মনে হয় প্রতিটি চুরির পেছনে কোনো না কোনো ইনসাইডার থাকে। সে এমনকি দোকানের মালিকদের পলিগ্রাফ টেস্ট করানোর কথাও বলে। এতে মার্ক একটু অবাক হয়ে যায়, কিন্তু ডেনির তীক্ষ্ণ চিন্তা ও বুদ্ধিমত্তায় সে মুগ্ধও হয়। মার্ক পুরনো হাজার হাজার কেস বিশ্লেষণ করে একটি প্যাটার্ন খুঁজে বের করে। সে বুঝতে পারে যে এই চোর সবসময় হাইওয়ে 1001-এর আশেপাশে কাজ করে। প্রতিটি ডাকাতি নিখুঁত সময় মেনে পরিকল্পনা করা হয়। সে আগেই জানে ডায়মন্ড কখন এবং কোথায় থাকবে। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হল সে কখনো কাউকে আঘাত করে না, শুধু বন্দুক দেখিয়ে ভয় দেখিয়ে কাজ সেরে ফেলে। এদিকে ব্যারি নিজের মতো করে একই ধরনের ডাকাতি করে, কিন্তু তার পদ্ধতি অনেক বেশি নির্দয়। সে ডেলিভারি নিয়ে যাওয়া অফিসারকে নির্মমভাবে মারধর করে, দোকানের ভেতরে ঢুকে স্টাফদেরও মারধর করে এবং যত ডায়মন্ড নেকলেস ও সোনা পায় সব একটি ব্যাগে ভরে পালিয়ে যায়। এতে ব্যারির সহিংসতা এবং মাইকের পদ্ধতির পার্থক্য স্পষ্ট হয়ে যায়। রাতে মাইক ও মায়া একটি ডেটে যায়। সেখানে তারা একসঙ্গে সময় কাটায় এবং বেশ উপভোগ করে, কিন্তু দুজনেই নিজেদের আসল জীবন সম্পর্কে কিছুই জানায় না। ডেট শেষ হবার পর যখন মাইক বাইরে বের হয়, তখন সে দেখে ব্যারি আশেপাশে ঘোরাঘুরি করছে। এতে সে বুঝতে পারে কেউ তাকে অনুসরণ করছে। যখন সে নিজের গাড়ি পরীক্ষা করে, তখন গাড়ির নিচে একটি ট্র্যাকিং ডিভাইস খুঁজে পায়। সঙ্গে সঙ্গে সে নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যায়। অন্যদিকে ব্যারি ডিভন নামের একজনকে ধরে ফেলে এবং তার কাছ থেকে মাইকের পরিকল্পনা সম্পর্কে তথ্য বের করার চেষ্টা করে।
এদিকে মার্ক শহরে টহল দিতে গিয়ে হাইওয়ে 1001-এর কাছে মাইকের পুরনো গেটওয়ে কার দাঁড়িয়ে থাকতে দেখে। গাড়িটির একটি মিরর ভাঙা ছিল এবং সে নিশ্চিত হয়ে যায় যে এই গাড়িটিই ডাকাতিতে ব্যবহার করা হয়েছিল। সন্ধ্যায় ডেনি একটি আর্ট শোতে চ্যাড এবং এভাকে নতুন পেইন্টিংসের জন্য ইন্স্যুরেন্স বিক্রি করার চেষ্টা করছিল। ঠিক তখনই মাইক সেখানে আসে এবং তাদের মধ্যে আবার কথা হয়। মাইক পেইন্টিংসের প্রতি সত্যিকারের আগ্রহ দেখায় এবং ডেনির কাজ করার ধরনেও মুগ্ধ হয়। এরপর সে ডেনিকে ডিনারে নিয়ে যায়। সেখানে প্রথমবারের মতো সে নিজের সত্যি পরিচয় জানায়। সে একজন চোর যে শুধু উচ্চ মূল্যের জিনিস চুরি করে, আর ইন্স্যুরেন্স কোম্পানির তথ্যের মাধ্যমে সে ঠিক জেনে যায় কোন জিনিস কখন এবং কোথায় থাকবে। সে ডেনির চোখের দিকে তাকিয়ে বলে যে ডেনি 11 বছর ধরে একই কোম্পানিতে কাজ করছে। সেরা হবার পরও তাকে পার্টনার করা হয়নি, অথচ সে এর চেয়েও বেশি প্রাপ্য। মাইক বলে চাইলে সে ডেনিকে সবকিছু পেতে সাহায্য করতে পারে, কিন্তু ডেনি সঙ্গে সঙ্গেই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে এবং অবৈধ কাজে অংশ নিতে অস্বীকার করে। তখন মাইক শুধু বলে, যদি কখনো মত বদলাও তাহলে ইনস্টাগ্রামে তোমার পায়ের ছবি পোস্ট করো, আমি বুঝে যাব তুমি প্রস্তুত। বাইরে বের হবার সময় মাইক দেখে যে ব্যারি এখনও ডেনিকে অনুসরণ করছে। তখন সে ব্যারির গাড়িকে ধাক্কা মেরে তাকে একটি সুপারমার্কেটের ভেতরে কোণঠাসা করে ফেলে। বন্দুক দেখিয়ে স্পষ্ট বলে দেয় যদি আবার তাদের আশেপাশে দেখা যায় তবে তাকে জীবিত ছাড়বে না। এতে ব্যারি ভয় পেয়ে পিছিয়ে যায়। পরের দিন মার্ক তার টিম নিয়ে একটি রিপোর্টের চুরির ঘটনাস্থলে যায়। সেখানে তার নিজের অফিসাররাই একজন পালিয়ে যাওয়া চোরকে গুলি করে ফেলে, কিন্তু আসলে সে একজন নির্দোষ ছেলে ছিল যার কাছে কোনো অস্ত্রই ছিল না। পরে একজন অফিসার তার পাশে একটি বন্দুক রেখে দেয় যেন এটাকে সেলফ ডিফেন্স বলে দেখানো যায়। মার্ক ভেতরে ভেতরে এই ঘটনায় খুব নড়ে যায়, কিন্তু তার সিনিয়র তাকে চুপ থাকতে বলে। বাধ্য হয়ে তাকে সেই একই গল্পই বলতে হয় যেটা বাকিরা বলছে। এই ঘটনার পর পুরো টিমকে 3 মাসের জন্য ব্রেক দেওয়া হয়। অফিসে মিয়া সবাইকে জানায় যে চ্যাডের বিয়ের জন্য ইন্স্যুরেন্স চূড়ান্ত হয়ে গেছে। চ্যাড তার অতিথিদের $5.5 মিলিয়ন ডায়মন্ড উপহার দেবে। এর বদলে একজন এজেন্ট ঠিক একই পরিমাণ ক্যাশ নিয়ে যাবে, আর এই পুরো লেনদেন হবে কোনো রেকর্ড ছাড়াই, যাতে ট্যাক্স দিতে না হয়। এই ডিল শুনে লারি খুব খুশি হয়, কিন্তু যখন ডেনি আবার তার প্রমোশনের কথা তোলে তখন লারি তাকে আবারও বলে আরও 1 বছর অপেক্ষা করতে। ডেনি রাগ করে বলে কোম্পানি এখন অনেক লাভ করছে। ল্যারি মাত্র 5 বছরের মধ্যে পার্টনার হয়ে গেছে, অথচ সে 11 বছর ধরে কাজ করছে। যদি তাকে প্রমোশন না দেওয়া হয় তাহলে সে তার সব ক্লায়েন্ট নিয়ে কোম্পানি ছেড়ে চলে যাবে। কিন্তু ল্যারি ঠান্ডা গলায় বলে, যা করতে চাও করো। এতে ডেনির ধৈর্য শেষ হয়ে যায় এবং সে অফিস ছেড়ে বেরিয়ে যায়। এদিকে মাইকের ফেলে যাওয়া গাড়ি থেকে মার্ক একটি চুল খুঁজে পায়। ডিএনএ টেস্টে নাম আসে জেসন উইকস, কিন্তু তার রেকর্ড শুধু তখন পর্যন্তই আছে যখন সে 8 বছরের ছিল। এরপর সে পরিচয় সিস্টেম থেকে পুরোপুরি উধাও হয়ে যায়। অন্যদিকে ডেনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ইনস্টাগ্রামে নিজের পায়ের একটি ছবি পোস্ট করে। সেটা দেখে মাইক বুঝে যায় সে রাজি হয়েছে। ডেনি তাকে পুরো পরিকল্পনা জানায়। বিয়ের অনুষ্ঠানের ভেন্যুতে একজন এজেন্ট $5.5 মিলিয়ন ডায়মন্ড নিয়ে আসবে এবং একই পরিমাণ ক্যাশ নিয়ে যাবে। যদি মাইক দুটোই একসাথে চুরি করতে পারে তাহলে মোট $11 মিলিয়ন হবে, আর ডেনি নিজের জন্য $3 মিলিয়ন দাবি করে। মাইক সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়, তবে তার গার্ডদের তথ্য এবং ইন্স্যুরেন্স ফাইল দরকার ছিল। ঠিক তখনই মাইক তার পুরনো অনাথ আশ্রম থেকে একটি ফোন পায়, যেখানে সে বড় হয়েছিল। তাকে বলা হয় যে একজন ডিটেকটিভ জেসন নামের একজন মানুষকে খুঁজতে এসেছিল। লাইনে ছিল মার্ক, যে তার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু মাইক কিছু না বলেই ফোন কেটে দেয়। 2 দিন পরে সে গোপনে বিয়ের হোটেলে গিয়ে পুরো জায়গাটা ঘুরে দেখে এবং প্রতিটি ডিটেল পরিকল্পনা করে। এক রাতে যখন ডেনি অফিসে একা ছিল তখন সে গার্ডদের ফাইল মাইকের কাছে পাঠিয়ে দেয়, কিন্তু বাড়ি ফেরার পর ব্যারি তাকে ধরে ফেলে এবং ভয় দেখিয়ে পুরো পরিকল্পনা জেনে নেয়। পরের দিন ভয়ে ডেনি সরাসরি মার্কের কাছে গিয়ে সব সত্যি বলে দেয়, কিন্তু মার্ক বলে যদি অফিশিয়ালি অ্যাকশন নেওয়া হয় তাহলে প্রথমে গ্রেফতার হবে ডেনি, কারণ সে অপরাধীদের সাহায্য করেছে। তাই সে তাকে চুপ থাকতে বলে এবং সবকিছু নিজেই সামলানোর পরিকল্পনা করে। ডাকাতির দিন মাইক এয়ারপোর্ট পার্কিংয়ে গার্ডকে ধরে তার পরিবারকে হুমকি দেয় যাতে সে তাকে সাহায্য করে। কিন্তু বিমানে মার্ক আসল ডায়মন্ড এজেন্টের সাথে দেখা করে এবং তার জায়গায় নিজেই এজেন্ট সেজে বসে। তারপর গার্ডের মাধ্যমে সে সরাসরি মাইকের গাড়িতে পৌঁছে যায়। দুজন একসাথে হোটেলের দিকে গাড়ি চালিয়ে যায় এবং সাধারণ কথা বলতে বলতে পেন্টহাউসে পৌঁছায়, যেখানে চ্যাড ও এভা অপেক্ষা করছিল। মাইক সঙ্গে সঙ্গে বন্দুক বের করে ক্যাশ ও ডায়মন্ড চায়। এভা ক্যাশের ব্যাগ দেয়
আর যখন মার্ক সেফ খোলে তখন ভেতরে একটি বন্দুক পায় এবং সেটি মাইকের দিকে তাক করে। ঠিক সেই সময় ব্যারি সেখানে ঢুকে পড়ে। সে সবার দিকে বন্দুক তাক করে এবং চ্যাডকে গুলি করে মেরে ফেলে। তখন মার্ক বুঝতে পারে যে মাইক আসলে কাউকে মারতে চায়নি, আর যখন ব্যারি মার্ককে গুলি করতে যায় তখন মাইক তাকে গুলি করে মেরে ফেলে। এরপর মার্ক মাইককে বলে, সবকিছু ছেড়ে এখান থেকে চলে যাও। সে পুরো দোষ ব্যারির উপর চাপিয়ে কেস বন্ধ করে দেবে। মাইক ক্যাশ ও ডায়মন্ড সেখানেই রেখে চলে যায়, কিন্তু চ্যাড সত্যি বলে দেওয়ার হুমকি দেয়। তখন মার্ক তাকে বোঝায় যদি সে সত্যি বলে তাহলে তার অবৈধ ক্যাশ ডিল সামনে চলে আসবে এবং সব শেষ হয়ে যাবে। এভা তাকে বুঝিয়ে শান্ত করে এবং শেষ পর্যন্ত কেসটা অফিসিয়ালি ব্যারির ওপর চাপিয়ে বন্ধ করে দেওয়া হয়। শহর থেকে দূরে গাড়ি চালাতে চালাতে মাইক সিদ্ধান্ত নেয় এটাই ছিল তার শেষ কাজ। এখন সে সব ছেড়ে দেবে। 4 দিন পরে মার্ক এভিডেন্স রুমে গিয়ে আসল ডায়মন্ডের জায়গায় নকল ডায়মন্ড রেখে দেয় এবং আসলগুলো নিয়ে যায়। এরপর সে সেগুলো ডেনিকে দিয়ে দেয় তার সাহায্যের জন্য একটি নীরব উপহার হিসেবে। ডেনি তাকে ধন্যবাদ জানায় এবং মাইকের একটি মেসেজ দেখায় যেখানে একটি ঠিকানা লেখা ছিল। মার্ক সেখানে গিয়ে একটি নতুন গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে, যেটা মাইকের পক্ষ থেকে তার জন্য এক নীরব ধন্যবাদ। অন্যদিকে মায়া তার অফিসে একটি চিঠি পায়। সেখানে মাইকের শৈশবের একটি ছবি এবং একটি ছোট নোট ছিল যেখানে সে আরেকটি সুযোগ চাইছে। মায়া চিঠিটি পড়ে হালকা করে হাসে, আর এখানেই গল্পের শেষ। বন্ধুরা, এটাই ছিল ক্রাইম 101 মুভির পুরো গল্প। এই সিনেমায় অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ, মার্ক রাফালো, মনিকা বারবারো এবং কোরি হকিন্সের মতো দারুণ অভিনেতারা। যদি আপনারা বলিউড, হলিউড বা সাউথের নতুন সিনেমার সেরা এক্সপ্লেনেশন সবার আগে দেখতে চান তাহলে ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে একটি সুন্দর কমেন্ট করুন। এখন থেকে আমরা আরও নিয়মিত ভিডিও নিয়ে আসব, তাই আপনাদের সাপোর্ট আমাদের জন্য